ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড প্রাইমারি টেট 2023 প্রস্তুতিতে আজকে ইভিএস এর একটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। প্রত্যেকটা ক্লাস কিন্তু আমাদের অলরেডি হয়ে গেছে, প্রায় সিলেবাস আমাদের পুরোই কমপ্লিট। তো যারা আমাদের পেড ব্যাচে ক্লাস করছো তারাই জানো যে প্রত্যেকটা সিলেবাসে আমাদের প্রায় কমপ্লিটের দিকে। কিছু চ্যাপ্টার রয়েছে যেগুলো আমরা কিন্তু খুবই শীঘ্রই তোমাদের করিয়ে দেবো। আজকে যেটা তোমাদেরকে ইউটিউবে যে ক্লাসটা আমি দিচ্ছি সেটা হচ্ছে কি বলো তো, সেটা হচ্ছে আমাদের ওশিয়ান পলিউশন। তো এখানে একটা নতুন চ্যাপ্টার তোমাদের ইনক্লুড করা হয়েছে, ওশিয়ান পলিউশন বা সমুদ্র দূষণ। এই চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন আসতে পারে বা এই ওশিয়ান পলিউশন কি সম্পূর্ণ আমরা বিস্তারিত জানবো। তো তোমরা যারা আমাদের পেড ব্যাচে আছো তারা তো অবশ্যই পিডিএফগুলো সবই পেয়ে যাচ্ছ, আর যারা ইউটিউব থেকে ফ্রিতে ক্লাস করছো তারা অবশ্যই খাতা পেন নিয়ে বসে যাও। তোমাদেরকে যে ইনফরমেশনগুলো বলবো প্রয়োজন হলে সেগুলো তোমরা খাতাতে লিখে রাখতে পারো বা স্ক্রিনশট করে নাও। স্ক্রিনশট করে তোমরা খাতাতে পয়েন্ট আকারে তোমরা পয়েন্টগুলো লিখে নিতে পারো। ওকে, প্রত্যেকটা ইনফরমেশনই তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এবং তোমরা প্রত্যেকে ভালো করে ক্লাসটা মন দিয়ে করো। চলো ওকে, দেখো তাহলে আজকে যেটা পড়বো সেটা হচ্ছে আমাদের সমুদ্র দূষণ বা হচ্ছে ওশিয়ান পলিউশন। এছাড়াও এটাকে আর একটা নাম দিতে পারি যে বেসিক্যালি হচ্ছে সমুদ্র তেল ছড়িয়ে পড়া, যেটাকে বলা হয় কি ওয়েল স্পিল। ওকে, আর এটা আমরা দুটো জিনিস জানবো, একটা হচ্ছে কি ওশিয়ান পলিউশন, তার সঙ্গে সঙ্গে আমরা জানবো কি ওয়েল স্পিল। তোমরা দেখলে আমি তোমাদেরকে সিলেবাস দেখে দিলাম, পুরো চ্যাপ্টারটা আমরা আজকে ডিটেলসে পড়বো। ওকে, দেখো প্রথমে তো জানবো কি সমুদ্র দূষণ কাকে বলে বা কী। দেখো এখানে বলছে জল দূষণের বৃহত্তম সর্বশেষ পর্যায় হলো সমুদ্র দূষণ। আমরা কিন্তু জল দূষণের পুরো চ্যাপ্টারটা অলরেডি পড়ে নিয়েছি। যখন বিভিন্ন অবৈধ কার্যাবলীর ফলে সমুদ্রের জলে ও সমুদ্র সম্পদের অবনমন ঘটে তাকে বলছে সমুদ্র দূষণ। তাহলে সমুদ্রের জল যখন দূষিত হবে বা সমুদ্র জলের যে নর্মাল ক্যারেক্টার সেটা যখন নষ্ট হবে তখন সেটাকে আমরা বলবো সমুদ্র জলদূষণ। ওকে, দেখো এখানে ছবিগুলো দেখতে পাচ্ছ যে সমুদ্র জল দূষণ কীভাবে হয়। প্লাস্টিকের কারণে বিভিন্ন আবর্জনা, এর ফলে কী হচ্ছে মাছ বিভিন্ন সামুদ্রিক প্রাণী কিন্তু মারা যাচ্ছে। ওকে, এবার দেখো বলছে সমুদ্র দূষণের কী কী কারণ হতে পারে। ভালো করে শোনো, কারণ এগুলো মুখস্থ করার দরকার নেই, জাস্ট একবার শুনলে কিন্তু পরীক্ষা আনসার করতে পারবে। যেমন হচ্ছে বজ্র পদার্থের নিক্ষেপণ। বজ্র পদার্থ কোনগুলো? যেমন হচ্ছে ওয়েস্ট ম্যাটেরিয়াল, যেমন হচ্ছে বিভিন্ন কলকারখানা, কৃষিক্ষেত্র, গৃহস্থলীর বিভিন্ন বজ্র, এগুলো নদীর মাধ্যমে আমাদের যে বাড়ির যে নোংরা আবর্জনা জল প্লাস্টিক এগুলো তো কি আমরা সরাসরি সমুদ্রে ফেলে আসি না, আমরা কোথায় ফেলি? আমাদের আশেপাশে যে নদী আছে সেই নদীতে পড়ে। সেই নদীর জল কোথায় গিয়ে মিশে? সমুদ্রে মিশে। তখন কিন্তু এইভাবেই আমাদের সমুদ্র জল দূষিত হয়। তাহলে প্রথম পয়েন্টটা কি? বজ্র পদার্থ নিক্ষেপণ। ওকে, সেকেন্ড পয়েন্ট দেখো জাহাজের বজ্র। এবার দেখো মেনলি সমুদ্রের জাহাজ চলে, আমরা প্রত্যেকে জানি সমুদ্রে মেনলি কী চলাচল করে? জাহাজ চলাচল করে। সেই সমুদ্রে চলাচলকারী জাহাজের তেল সরাসরি সমুদ্রে দূষণ ঘটায়। উদাহরণস্বরূপ বলা যায় যে আর্জেন্টিনার ভ্যারাইনো প্যারিসও এইরকম একটি জাহাজ। ঠিক আছে, তো আমরা জানি যে সাধারণত সমুদ্রে কি থাকে? তৈলখনিগুলো থাকে। সাধারণত তৈলখনিগুলো কোথায় অবস্থান? সমুদ্রে। আর যখন একটা জাহাজ ভর্তিতে করে ওই যে মাটির তল থেকে যে তৈল বা তেল, খনিজ তেল, সেটাকে উত্তোলন করা হয়। তোলন করার ফলে কি হয়? জাহাজ ভর্তি করে সেটাকে নিয়ে আসা হয়। তো আনার সময় দেখা যায় অনেক জাহাজ কিন্তু সমুদ্রে ডুবে যায় বা অনেক জাহাজ কিন্তু সমুদ্রে উল্টে যায়, যার ফলে কিন্তু তেলগুলো পুরো সমুদ্রে পড়ে যায় এবং কী হয়? সমুদ্রের জল কিন্তু দূষিত হয়। এটা এখানে বলা হয়েছে জাহাজের বজ্র পদার্থ। বোঝা গেল? তারপর দেখো ডাব্লিউবি এক্সাম গাইড প্রাইমারি টেট তোমাদের জন্য একটি মক টেস্টের ব্যবস্থা করেছে। তো এক্সাম পর্যন্ত তোমরা প্রতিদিন আনলিমিটেড মক টেস্ট দিতে পারবে। তো তোমরা যারা আমাদের মক টেস্টে পার্টিসিপেট করতে চাও, এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ 9647300217, এই নাম্বারে কন্ট্যাক্ট করে রেগুলার আমাদের কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে মক টেস্ট হচ্ছে। সকাল 8টার সময়, সকাল 11টা, দুপুর 2টো, বিকেল 5টা, রাত্রি 9:30, রবিবারে থাকছে আমাদের ফুল মক টেস্ট এবং প্রত্যেকটি রাজ্যের প্রশ্ন কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস করানো হচ্ছে। তো তোমাদের প্রিপারেশনকে আরও বেশি বেস্ট লেভেলে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই আমাদের মক টেস্টে নিজের নামটিকে এনরোলমেন্ট করো। এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ 9647300217, এই নাম্বারে এনরোলমেন্ট করো। শুধুমাত্র মক টেস্ট না, তোমরা এছাড়াও আমাদের লাস্ট মিনিট সাজেশনের জন্য অল নোটস তোমরা পেয়ে যাবে। সঙ্গে থাকছে লাইভ ক্লাস, পিডিএফ, মক টেস্ট, প্রত্যেকটি জিনিস তোমরা কিন্তু পেয়ে যাবে। তো আমাদের ডাব্লিউবি এক্সাম গাইডের সুবিধাগুলো উপভোগ করার জন্য এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ 9647300217, এই নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করো। থ্যাংক ইউ। তারপরে বলছে ঘটনাগ্রস্ত জাহাজ, অর্থাৎ যেটা আমি তোমাদেরকে এক্ষুনি বর্ণনা করলাম, দুর্ঘটনাগ্রস্ত জাহাজ। সমুদ্র উপকূলে দুর্ঘটনাগ্রস্ত জাহাজ থেকে নিঃসৃত বিষাক্ত তেল এর গুরুত্বপূর্ণ উপাদান, মানে দূষণের উপাদান। বোঝা গেল? এছাড়াও জাহাজের বিভিন্ন বজ্র পদার্থ, মানে কি? যে জাহাজে বিভিন্ন যেগুলো মোবিল ব্যবহার করা হয়, তেল ব্যবহার করা হয়, সেগুলো অনেক সময় লিকেজের ফলে সমুদ্রের জলে মেশে, এর কারণেও কিন্তু হয়। তাহলে একই জিনিস ঘুরে ফিরে জাস্ট পয়েন্টগুলো মাথায় রাখলে হয়ে যাবে।
তারপরে যেটা বলছি দেখো, কীটনাশক ও ভেষজনাশক সার এবং ডিটারজেন্ট। আমরা কিন্তু প্রতিনিয়ত আমাদের জমিতে আমরা কি করি, ব্যবহার করি কীটনাশক সার ব্যবহার করি, রাসায়নিক সার, কীটনাশক ব্যবহার করি, রাসায়নিক সার ব্যবহার করি, যেগুলো কিন্তু সরাসরি মাটির সঙ্গে না মিশে জলের সঙ্গে মিশে যায়। এবার সেই জলটা আমাদের পুকুর থেকে নদী, নদী থেকে সমুদ্রে পড়ে এবং সমুদ্রের জল কিন্তু দূষিত হচ্ছে। অর্থাৎ কীটনাশক এবং কি ডিটারজেন্টের ফলেও কিন্তু সমুদ্রের জল দূষিত হয়। এই পয়েন্টটা মাথায় রাখো। চলো নেক্সট দেখো, নেক্সট বলছে রাসায়নিক এবং রাসায়নিক ও হাইড্রোকার্বন। ভালো করে জিনিসটা দেখো কি বলছে। রাসায়নিকগুলি হলো যেমন হচ্ছে সমস্ত ধরনের স্পিলগুলিতে পাওয়া যায়। যে স্পিল মানে কি, সমুদ্রের জলে যে তেল ছিটে পড়ছে সেটাকে স্পিল বলছে। যেমন হচ্ছে ভারী ধাতু, তেজস্ক্রিয় বজ্র পদার্থ, এগুলো কি, এগুলো বিভিন্ন রাসায়নিক পদার্থ, বিভিন্ন ধাতু, বিভিন্ন তেজস্ক্রিয় পদার্থ, এগুলো কি হয় সমুদ্রের জলে মিশে, যার ফলে কিন্তু সমুদ্রের জলকে দূষিত করে। ওকে, তারপর দেখব, তারপরে আমরা জানি যে ফিশিং বোট বলতে বোঝায় যে ধরনের বোটগুলোর সাহায্যে মাছ ধরা হয় সেগুলোকে কী বলা হয়, সাধারণত ফিশিং বোট বলা হয়। তোমরা দেখতে পাবে ফিশিং বোটে কী করা হয়, বড় বড় বোট থেকে কিন্তু মাছ ধরা হয়, সেগুলোকে বলা হয় ফিশিং বোট। মোটর বোট, তারপরে ক্রুজ জাহাজ ইত্যাদির দ্বারা জ্বালানির উৎস হিসাবে হাইড্রোকার্বন ব্যবহার করা হয়। হাইড্রোকার্বন এখানে মিথেন, ইথেন, প্রোপেন এগুলোকে বলা হয় হাইড্রোকার্বন। তাহলে সমুদ্রে যে সমস্ত জাহাজগুলো চলাচল করে তাদের যে জ্বালানি, সেই জ্বালানিগুলো মূলত হচ্ছে হাইড্রোকার্বন। সে হাইড্রোকার্বন কি বলছে দেখো, যখন একটি তেল ছড়িয়ে পড়ে তখন সমস্ত প্রাণী শ্বাসরোধ করে মারা যায়। এটি সূর্যের আলোতে প্রবেশকে বাধা দেয় এবং হাইড্রোকার্বন ক্ষয়ের উপাদানগুলি জীবের আচরণ ও শারীরবৃত্তিকে প্রভাবিত করে। মানে কি, এখানে বলতে চাইছে যখন ধরো সমুদ্রের জলে বিভিন্ন হাইড্রোকার্বন জাতীয় তেলগুলো সমুদ্রের জলের সঙ্গে মিশে যায়, তখন সূর্যের যে আলো সেটা কিন্তু সমুদ্রের ভেতরে প্রবেশ করতে পারে না, যার ফলে কিন্তু সমুদ্রের জলে অক্সিজেনের ঘাটতি দেখা যায় এবং সমুদ্রে যে সমস্ত প্রাণীগুলো থাকে বা মাছ থাকে, বিভিন্ন প্রাণী থাকে, সেগুলো কিন্তু মারা যায়। ওকে, তারপর দেখব বজ্র, জল ও প্লাস্টিক। বেসিক্যালি হচ্ছে সব থেকে যেটি ক্ষতিকারক করে সেটা হচ্ছে কি প্লাস্টিক। দেখো এখানে বলছে জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে বজ্র জলে উৎপত্তি ও প্লাস্টিকের ব্যবহার বৃদ্ধি পেয়েছে। তো আমরা কিন্তু প্রতিদিন বা প্রতিনিয়ত আমাদের দৈনন্দিন কাজের জন্য প্লাস্টিক ব্যবহার করি। সেই প্লাস্টিকগুলো কী করি, যেখানে সেখানে আমরা ফেলে দিই। সেই সমস্ত প্লাস্টিকগুলো কী হয়, সমুদ্রের জলে চলে যায় এবং সেখানে কিন্তু জল দূষণ ঘটছে। অর্থাৎ বিভিন্ন উপায়ে এগুলিকে সমুদ্রকে দূষণ ঘটাচ্ছে। তাহলে প্লাস্টিক এবং বজ্র, জল এগুলো কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সমুদ্রের জলকে দূষিত করার জন্য। জাস্ট এই পয়েন্টগুলো মাথায় রাখলে কিন্তু হয়ে যাবে। ওকে, তারপর যেটা দেখবো মিনামাটা রোগ। মিনামাটা দেখো মানব শরীরে পারদ ঘটিত। বেসিক্যালি যেটা মাথায় রাখতে হবে, মিনামাটা রোগটা হয় কিসের কারণে, পারদের কারণে। ঠিক আছে, এবার এখানে দেখো ছবি দিয়ে দিয়েছি, ভালো করে দেখে নাও। এবার কি বলছে দেখো, নামকরণ 1955 সালে জাপানের মিনামাটা উপসাগরে এখানে কি হয়েছিল, যে বাসিন্দাদের মধ্যে এই প্রথম রোগটি ধরা পড়ে। তাহলে এই মিনামাটা রোগটি প্রথম কোথায় দেখা গেছিল, জাপানের মিনামাটা শহরে 1955 সালে। সেখানে 40 জনের মতো মৃত্যু হয়েছিল এবং 50,000 জন মানুষ কিন্তু আহত হয়েছিল এটা থেকে। ওকে, তাহলে যদি কোনো ব্যক্তি মিনামাটা রোগে যদি ভোগে তাহলে তার মধ্যে কী কী সাইন বা সিমটম দেখতে পাবো। মানব শরীরে প্যারালাইসিস হবে, হাত পা বা ঠোঁটের অরসতা দেখা যাবে, বৃক্ষের সামর্থ্যতা হ্রাস পাবে, মানে আমাদের যে কিডনি কিন্তু ঠিকঠাক কাজ করতে পারবে না, দৃষ্টিহীনতা, বধিরতা, স্মৃতি বৈকল্য দেখা যায়, কণ্ঠস্বরের বিকৃতি ঘটে। এই সমস্ত আমরা কিন্তু লক্ষণগুলো দেখতে পাবো। বোঝা গেল? চলো নেক্সট দেখো, এবার আমরা কারণ দেখব মিনামাটা কেন হয়ে থাকে। বলছে শিল্প কলকারখানা থেকে দূষিত বজ্র, ধাতু মূল, পারদ মাটি জলে মিশে পড়ে। তাহলে দেখো পারদ দুর্ঘটনা কি, পারদ সাধারণত কি, পারদ হচ্ছে এক ধরনের ধাতু যেটাকে আমরা তরল ধাতু বলি। সাধারণত এটা কিন্তু জলের সঙ্গে ইজিলি মিশে যায়। বিভিন্ন যে রাসায়নিক কলকারখানাগুলো রয়েছে সেখান থেকে এই পারদ ধাতুটি কিন্তু জলের সঙ্গে মিশে সমুদ্রে পড়ে এবং সেখানেই কিন্তু জল দূষণ ঘটায়। বোঝা গেল? তাহলে পৃথিবীর সমুদ্র তট বা সন্নিহিত অঞ্চলে মানুষের এই রোগের প্রবণতা বেশি। তাহলে কাদের মিনামাটা রোগ হয় সব থেকে বেশি, যারা সমুদ্রের এলাকায় বসবাস করে তাদের কিন্তু এই রোগটা কিন্তু সব থেকে বেশি দেখা যায়। এটা কিন্তু মাথায় রাখো। তারপর দেখো, তারপরে একটা সংস্থা তৈরি করা হয়েছিল, সমুদ্রের জল যে প্রতিনিয়ত দূষিত হচ্ছে সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য রাষ্ট্রসংঘ একটা প্রতিষ্ঠান করেন, একটা সংস্থাকে প্রতিষ্ঠিত করেন, যেটার নাম হচ্ছে কি জিএসএম, যেটার ফুল ফর্ম হচ্ছে গ্রুপ অফ এক্সপার্ট ওয়ান দ্য সায়েন্টিফিক অ্যাসপেক্ট অফ মেরিন এনভায়রনমেন্ট প্রোটেকশন। নামটা একটু লিখে রাখো খাতায়, GESAMP। জাস্ট ফুল ফর্মটা মনে না রাখতে পারলেও কিন্তু শর্ট ফর্মটা মাথায় রাখো। অনেক সময় শর্ট
শর্ট ফর্ম দিয়েও প্রশ্ন আসতে পারে। ফুল ফর্ম হচ্ছে গ্রুপ অফ এক্সপার্ট ওয়ান দ্য সায়েন্টিফিক অ্যাসপেক্ট অফ মেরিন এনভায়রনমেন্ট প্রোটেকশন। এটা তৈরি করেছিল কে? রাষ্ট্রসংঘ সংস্থা। ওকে, দেখো বলছে গ্রুপ, এখানে নামটা আমি যেটা বললাম সেটা এটা বলে দিয়েছে। এখানে ছবিটা দেখে নাও, সংস্থাটির ছবি, এটা হচ্ছে এটা ছবি। ওকে, তারপর দেখো গঠন কবে হয়েছিল? 1969 সালে। এই সংস্থাটি গঠন হয়েছিল 1969 সালে গঠন হয় এবং 1972 সালের স্টকহোমে পরিবেশ সম্মেলনে এই সংস্থাকে সমুদ্র দূষণ পর্যবেক্ষণের কাজে নির্দেশ দেওয়া হয়। তাহলে এই সংস্থাটি গঠন হয়েছিল 1969 সালে এবং 1972 সালে স্টকহোম, তাহলে স্টকহোমে একটি সম্মেলন গঠন করা হয়েছিল, যে সম্মেলনে বলা হয়েছিল যে এই সংস্থাটি সমুদ্র দূষণ নিয়ে কাজ করবে। বোঝা গেল? তারপর দেখো তারপরে কি বলা হয়েছে, এই রিপোর্টে কি বলা হয়েছে? উপকূল সন্নিহিত অঞ্চলে দূষণের মাত্রা ভয়াবহ। এই দূষণ মূলত ভাসমান তেল ও প্লাস্টিকজাত পদার্থের পরিমাণে বেশি। তাহলে মেনলি তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে কী রকম, যে সমুদ্রের জল দূষিত হওয়ার প্রধান কারণ কি? 1 নম্বর হচ্ছে ভাসমান তেল, 2 নম্বর হচ্ছে প্লাস্টিকজাত বর্জ্য পদার্থ। এই দুটো হচ্ছে সব থেকে মেন, আর বাকি যেগুলো সেগুলো অতটা মেন নয়। ওকে, তারপরে বলছে তটদেশীয় অঞ্চলে প্রয়োগ প্রণালী নিঃসৃত জল। প্রয়োগ প্রণালী মানে কি? প্রয়োগ প্রণালী কথার অর্থ হচ্ছে সুয়েজ, অর্থাৎ বাড়ির যে নোংরা আবর্জনা জল, কলকারখানা নিঃসৃত জল, রাসায়নিক পদার্থযুক্ত জল, সার কীটনাশক মিশ্রিত জল দ্বারা দূষিত হয়। বন্দরের অঞ্চলে দূষণ মাত্রা বেশি হয় কারণ জাহাজ থেকে নিঃসৃত তেল। বারবার একটা কথাই বলছি, সমুদ্রের জল দূষিত হওয়ার প্রধান কারণ হচ্ছে জাহাজ থেকে তেল এবং হচ্ছে কি প্লাস্টিক। এছাড়াও কী কী কারণ হতে পারে? প্রয়োগ প্রণালী নিঃসৃত জল, কলকারখানার নিঃসৃত জল, রাসায়নিক পদার্থ মিশ্রিত জল, এই সমস্ত জলগুলো কিন্তু সমুদ্র জলকে প্রতিনিয়তভাবে দূষিত করছে। ওকে, তারপর দেখো প্লাস্টিক সামগ্রী একই দূষণ ঘটায়, যেটা আমি তোমাদেরকে বললাম যে জাহাজের তেল এবং প্লাস্টিক এটা কিন্তু সব থেকে বেশি দূষণ ঘটায়। তারপরে দেখো বলছে সমুদ্রে নিক্ষিপ্ত তেজস্ক্রিয় বজ্র ও রাসায়নিক বজ্র দূষণ ঘটায়। তো আমরা অনেক সময় দেখবে যে আমাদের যে নিউক্লিয়ার বমগুলো রয়েছে বা পারমাণবিক বোমগুলো রয়েছে সেগুলো পরীক্ষা করা হয় কোথায়? সাধারণত এগুলো পরীক্ষা করা হয় সমুদ্রের জলে। একটা গভীর সমুদ্রের জলে একটা পারমাণবিক বোমকে ফেলে দেওয়া হয় এবং সেটা যে ব্লাস্ট করতে গিয়ে কতটা এনার্জি তৈরি করছে সেটা পরীক্ষা করা হয় সমুদ্রের জলে, যার ফলে কিন্তু সমুদ্রের জল কিন্তু প্রচুর পরিমাণে দূষিত হয়। কারণ ওইগুলো যদি একটা স্থলভাগে করা যায় তাহলে কিন্তু পুরো জায়গাটা ধ্বংস হয়ে যাবে। ওকে, এটা কিন্তু মাথায় রাখবে। তাছাড়া কি হচ্ছে, নদীর যে আবর্জনা এবং জীবাণু দূষণ ঘটায়। এই যে আমাদের যে নদী গঙ্গাতে এত নোংরা জল, পানি, জল থাকে, আবর্জনা থাকে, সেগুলো কোথায় গিয়ে মিশছে? বঙ্গোপসাগর গিয়ে মিশছে, অর্থাৎ সমুদ্রের জলকে দূষিত করছে। এইভাবেই কিন্তু জল দূষিত হয়। তারপরে দেখো কি বলছে, তারপরে বলছে সমুদ্রের তেল দূষণ। এবার আমরা সমুদ্র তৈল দূষণ জানবো। দেখো সমুদ্রে তৈলবাহী জাহাজ দুর্ঘটনায় বা অন্যান্য কারণে তেল জড়িয়ে পড়লে সে যে দূষণ ঘটে তাকে বলছে তেল দূষণ। অর্থাৎ আমাদের যে সমুদ্র রয়েছে সেই সমুদ্রে যখন কোনোভাবে তেল গিয়ে মিশে, সে তেল গিয়ে মিশলে সেটাকে বলবো আমরা তৈল দূষণ। যেমন দেখো তেলকূপ থেকে উৎপাদিত তৈলের 6.37 তেল সমুদ্র পড়ে যায়। কারণ আমরা বারবারই একটা কথা বলছি, সমুদ্রের মাঝখানেই কিন্তু আমরা জানি তৈলখনিগুলো পাওয়া যায়। সাধারণত স্থলভাগে তৈলখনি থাকে না, সমুদ্র জলেই থাকে। ওকে, তাহলে যখন তেল উত্তোলন করা হয় তখনই তো সেখানকার যে তেলগুলো সেগুলো সমুদ্রে পড়ে, যার ফলে কিন্তু জল দূষণ হয়। দেখো এখানে বলা হয়েছে 1978 সালে মেক্সিকান অয়েল কোম্পানির সমুদ্র মধ্যস্থ একটি তৈলকূপ খনন করতে গিয়ে বা সেখান থেকে তৈল উৎপন্ন করতে গিয়ে একটা বিস্ফোরণ ঘটে, যার ফলে কিন্তু সেখানকার সমুদ্র জল প্রচুর পরিমাণে দূষিত হয়। অর্থাৎ এগুলো কিন্তু সমুদ্র জল দূষণের সঙ্গে যুক্ত। এই সালগুলো একটু মাথায় রাখো। তারপর 3 নম্বর দেখো, তারপর বলছে উপসাগরীয় যুদ্ধের সময়। তো উপসাগরীয় যুদ্ধের সময় 1991 সালে ইরাকের অনেক তৈলবাহী জাহাজ আমেরিকাগুলি ধ্বংস করে দেয়। তো তোমরা দেখবে যে যখন সমুদ্রে যুদ্ধ হয় তখন সমুদ্রে যখন মানে জাহাজগুলো চলাচল করে তখন তো হাইড্রোকার্বনে চলাচল করে, তখন যারা শক্তিশালী কান্ট্রিজ তখন সে সমস্ত জাহাজগুলোকে ধ্বংস করে দেয় বিমান কামার সাহায্যে, যার ফলে কিন্তু ওই তৈলগুলো বা তেলগুলো সমুদ্র জলে মিশে যায়, যার ফলে সমুদ্র জল দূষিত হয়। এটাই কিন্তু বলা হয়েছে। এবার একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা মাথায় রাখবো, সেটাকে বলছে কি হাইপোথার্মিয়া কথাটির মানে কি? দেখো আমরা কি জানলাম যে সমুদ্রে যখন বা সমুদ্রের জলে যখন তেল দূষিত হয়ে পড়ছে বা তেল মিশে যাচ্ছে তখন কিন্তু সমুদ্রের জলে যে সমস্ত পাখিরা এসে বসে, আমরা জানি সমুদ্রের জলে বিভিন্ন পাখি এসে বসে, সেই পাখির
পালকে যে জল লাগে সেই জলটা কিন্তু ইজিলি পাখির পালক থেকে ঝরে পড়ে যায়, কিন্তু যখন সমুদ্রের জলে তেলের পরিমাণটা বেশি হয়ে যায় তখন কিন্তু পাখিদের যে ডানায় যে তেল মিশ্রিত জল সেটা কিন্তু ঝরে পড়ে না, যার ফলে কিন্তু পাখিরা আর উঠতে পারে না, যার ফলে পাখিরা কিন্তু জলে ডুবে মারা যায়। এই পরিভাষাটাকে কি বলা হয়? হাইপোথার্মিয়া। তাহলে হাইপোথার্মিয়াটা কি? জল দূষণের সঙ্গে সম্পর্কিত, অর্থাৎ পাখিরা যখন তেল এবং জলের মিশ্রণের ফলে উঠতে পারে না এবং সমুদ্রের জলে ডুবে মারা যায় তাকে বলছে হাইপোথার্মিয়া। ওকে, ক্লিয়ার? ছবিটা দেখো, দেখো সমুদ্রের জল, এখানে যে পাখিটা জলে পড়েছিল তার ডানাগুলো দেখতে পাচ্ছ কেমন হয়ে গেছে, সে কিন্তু আর উঠতে পারছে না, ফলে কী হবে? সে কিন্তু এবার জলে ডুবে মারা যাবে, এটা স্বাভাবিক। চলো এবার কি বলছে দেখো, সমুদ্রে তেল ছড়িয়ে পড়ার ঐতিহাসিক ঘটনাসমূহ। দেখো বিভিন্ন ঘটনা আমরা দেখব, ইতিহাস যদি খুলে দেখি ইভিএসের ইতিহাস তাহলে দেখতে পাবো 1967 সালে টোরি ক্যানিয়ন, কী বলছে 1967 সালে টোরি ক্যানিয়নে বা ইংলিশ চ্যানেলে কিন্তু এই দুর্ঘটনাটি ঘটেছিল। 1969 সালে ফ্লোরিডাতে ট্যাস্কার দুর্ঘটনায় 663 কিউবিক মিটার তেল কিন্তু ছড়িয়ে পড়ে। এই নামগুলো একটু মাথায় রাখো। 1974 সালে ম্যাগেলান 1974 সালে ম্যাগেলান প্রণালীতে মাতুলা ট্যাঙ্কার দুর্ঘটনায় 4000 লিটার তেল ছড়িয়ে পড়ে। এছাড়াও কি বলছে 1999 সালে মেক্সিকো আলাস্কা দুর্ঘটনায় এটা হয়েছিল। তাহলে জাস্ট সালগুলো একটু নামগুলো একটু মাথায় রাখো তাহলেই হয়ে যাবে। এবার আমরা জানবো সমুদ্রের তেজস্ক্রিয় দূষণ। তাহলে সমুদ্রের জল কিভাবে তেজস্ক্রিয়র মাধ্যমে দূষিত হয়। দেখো এর আগে বললাম যে পারমাণবিক তেজস্ক্রিয় পদার্থ দ্বারা সমুদ্রের জল দূষিত হয়, অর্থাৎ পারমাণবিক বোমার যে বিস্ফোরণ সেটা পরীক্ষা করার জন্য সমুদ্রের জলে সেটাকে নিক্ষেপ করা হয়। তেজস্ক্রিয় দূষণ মারাত্মকভাবে সমুদ্র জলকে দূষিত করে। ওকে, তারপরে এখানে বলা হয়েছে ইউএসএ, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া সহ বিভিন্ন দেশে কিন্তু এগুলো সব থেকে বেশি দেখা যায়। পারমাণবিক চুল্লির দুর্ঘটনা থেকেও তেজস্ক্রিয় পদার্থ জলে মিশে। বোঝা গেল, যেখানে পারমাণবিক চুল্লি রয়েছে বা নিউক্লিয়ার রিঅ্যাক্টর রয়েছে, ঠিক আছে, নিউক্লিয়ার সেন্টার রয়েছে, সেখানে কিন্তু যে সমস্ত পারমাণবিক চুল্লি রয়েছে সেখানকার নোংরা জলগুলো কিন্তু সমুদ্র জলে মেশে এবং সেখানে কিন্তু তেজস্ক্রিয় দূষণ ঘটায়। 1956 সালের পর থেকে আণবিক বিদ্যুৎ কেন্দ্রের বজ্র নিষ্কাশন দ্বারা দূষণ ঘটায়। তাহলে বিভিন্ন যে বিদ্যুৎ কেন্দ্রগুলো রয়েছে সেখানকার দূষিত পদার্থ সমুদ্রে গিয়ে মেশে এবং কিন্তু সমুদ্রের জলকে দূষিত করে। এই পয়েন্টগুলো মাথায় রাখো। এবার আমরা জানবো সমুদ্র তেজস্ক্রিয় দূষণ নিয়ন্ত্রণের কী কী পদক্ষেপ গ্রহণ হয়েছে। সমুদ্রের জলকে দূষিত মুক্ত করতে কোন কোন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। 1960-এর বায়ুমণ্ডলে পারমাণবিক পরীক্ষার বিরুদ্ধে জনমত গড়ে তোলা হয়। তাহলে কি বলা হয়েছিল 1960-এর বায়ুমণ্ডলে? তাহলে 1960-এর বায়ুমণ্ডলে পারমাণবিক পরীক্ষার বিরুদ্ধে একটি জনমত গড়ে তোলা হয়েছিল, যাতে বায়ুমণ্ডলে বা আমাদের পরিবেশে যাতে পারমাণবিক বোমার কখনোই যেন পরীক্ষা করা না হয়, এর জন্য একটি জনমত গঠন করা হয়েছিল। নেক্সট পয়েন্ট বলছে যে পারমাণবিক চুল্লিতে জ্বালানির যে তেজস্ক্রিয়তা সমুদ্র জলে পড়ে এবং তার উপরে কিন্তু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তো তুমি একটা নিউক্লিয়ার রিঅ্যাক্টর ওপেন করতেই পারো, কিন্তু তার যে নোংরা আবর্জনা জল যাতে কখনোই বা কোনোভাবেই যাতে সমুদ্রে না পড়ে এর ওপরে কিন্তু নিষেধাজ্ঞা জারি করা হয়। ভারী ধাতু, তেজস্ক্রিয় বজ্র, ক্ষতিকারক জৈব রাসায়নিক পদার্থ সমুদ্র জলে নিক্ষেপ করা হয়, বর্তমানে সেটি নিষিদ্ধ করা হয়েছে। তাহলে সেগুলোকে এখন বর্তমানে নিষিদ্ধ করা হয়েছে, কারণ দেখো নর্দমার যে নোংরা জলগুলো সেগুলো সাধারণত সরাসরি সমুদ্রে গিয়ে পড়ে না, সেগুলো বিভিন্নভাবে কিন্তু পিউরিফাই করা হয়। সমুদ্রে জাহাজ ও উড়োজাহাজ থেকে দূষণকারী পদার্থ নিক্ষেপ করার জন্য অসলো কমিশন গঠন করা হয়। তাহলে অসলো কমিশন কী জন্য গঠন করা হয়েছিল? সমুদ্র দূষণের কারণে। তাহলে অসলো কমিশন কিসের সঙ্গে যুক্ত? সমুদ্র দূষণের সঙ্গে যুক্ত। এই পয়েন্টগুলো মাথায় রাখো। ওকে, তারপরে এবার দেখব কৃষি ও ভূমিক্ষয় দ্বারা সমুদ্র জল কীভাবে দূষিত হয়। তো আমরা দেখো প্রতিনিয়ত ভালো কৃষিজ ফসল উৎপাদন করার জন্য কি করি? প্রচুর পরিমাণে রাসায়নিক সার বা কীটনাশক প্রয়োগ করি, যেগুলো কিন্তু উপকূলবর্তী জমি থেকে কিন্তু সমুদ্র জলে মিশে এবং সমুদ্র জলকে দূষিত করে। ওকে, তারপরে বলছে উপকূলের জনবৃদ্ধির কারণে কৃষির উৎপাদন বৃদ্ধি হয়েছে, যেটা আমি তোমাদেরকে বললাম কীটনাশক সহ বিভিন্ন ক্ষতিকারক রাসায়নিক বর্জ্য পদার্থ যেগুলো কিন্তু সমুদ্র জলে মিশে যায়। জনবসতির ধৌত কিছু কোলিফর্ম ব্যাকটেরিয়া ভাইরাস সমুদ্রে পড়ে। মৃত্তিক্ষয়ের ফলে ফসফরাস, ক্রোমিয়াম, তামা, সীসা, লোহা, ব্রিজ, পারদ সমুদ্র জলে মিশে। কারণ আমরা জানি আমাদের যে জল, আমাদের যে মৃত্তিকা, সেই মৃত্তিকাতে কী রয়েছে? প্রচুর পরিমাণে সম্পদ রয়েছে। প্রতিনিয়ত মৃত্তিকা ক্ষয় হলে কী হবে? সেই সমুদ্রের জলে কিন্তু সেই রাসায়নিক মৃত্তিকাগুলো কিন্তু মিশে যাবে। বোঝা গেল? রাসায়নিক যে উপাদানগুলো রয়েছে সেগুলো কিন্তু মিশে যাবে, পারদ, সীসা এগুলো, যার ফলে কিন্তু সমুদ্র জল দূষিত হতে পারে। ওকে,
এবার দেখো সমুদ্রের জল কিভাবে আমরা দূষণকে প্রতিরোধ করব। আধুনিক যুগে বিশ্বের প্রতিটি দেশ এই সমুদ্র দূষণ বিষয়ে গভীরভাবে উদ্বিগ্ন। তারপরে যে সমুদ্র দূষণ প্রতিরোধের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ কী কী পদক্ষেপ নেব দেখো। বলছে শিল্প কলকারখানার আবর্জনা দূষণমুক্ত করতে হবে সমুদ্রে ফেলার আগে। সমুদ্র তলদেশে পারমাণবিক বোমা বিস্ফোরণ নিষিদ্ধ করতে হবে। তারপর 3 নম্বর বলছে তৈলবাহী জাহাজের দুর্ঘটনা এড়ানোর জন্য উপযুক্ত কারিগরি সতর্কতা থাকতে হবে। সমুদ্রের গুরুত্ব উপলব্ধি করে তার প্রতি যত্নবান হতে হবে। সর্বোপরি বিশ্ব শান্তির প্রসার ঘটাতে হবে। তাহলে এই পয়েন্টগুলো যদি আমরা মাথায় রাখি তাহলে কিন্তু পরীক্ষায় এর বাইরে আর প্রশ্ন আসবে না। বোঝা গেল? তাহলে এই ছিল আজকে ছোট্ট একটা টপিকের উপরে তোমাদের ক্লাস করিয়ে দিলাম। আশা করছি ক্লাসটা অনেকটা ইনফরমেটিভ হয়েছে তোমাদের কাছে। জাস্ট পয়েন্টগুলো তোমরা স্ক্রিনশট করে নিতে পারো। আর যারা আমাদের পেড ব্যাচে আছো তারা তো অবশ্যই পিডিএফ পেয়ে যাবে। ওকে, আর তোমরা যারা রেগুলার মক টেস্ট বা পিডিএফ দিতে চাও আমি যে নাম্বারটা বলছি একটু নোট করো, 9647300217 এই নাম্বারে কন্ট্যাক্ট করো। ওকে, ক্লিয়ার? থ্যাংক ইউ। ডাব্লিউবি এক্সাম গাইড প্রাইমারি টেট তোমাদের জন্য একটি মক টেস্টের ব্যবস্থা করেছে। তো এক্সাম পর্যন্ত তোমরা প্রতিদিন আনলিমিটেড মক টেস্ট দিতে পারবে। তো তোমরা যারা আমাদের মক টেস্টে পার্টিসিপেট করতে চাও এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ 9647300217 এই নাম্বারে কন্ট্যাক্ট করে রেগুলার আমাদের কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে মক টেস্ট হচ্ছে। সকাল 8টার সময়, সকাল 11টা, দুপুর 2টো, বিকেল 5টা, রাত্রি 9টা 30, রবিবারে থাকছে আমাদের ফুল মক টেস্ট। এবং প্রত্যেকটি রাজ্যের প্রশ্ন কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস করানো হচ্ছে। তো তোমাদের প্রিপারেশনকে আরও বেশি বেস্ট লেভেলে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই আমাদের মক টেস্টে নিজের নামটিকে এনরোলমেন্ট করো। এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ 9647300217 এই নাম্বারে এনরোলমেন্ট করো। শুধুমাত্র মক টেস্ট না, তোমরা এছাড়াও আমাদের লাস্ট মিনিট সাজেশনের জন্য অল নোটস তোমরা পেয়ে যাবে। সঙ্গে থাকছে লাইভ ক্লাস, পিডিএফ, মক টেস্ট, প্রত্যেকটি জিনিস তোমরা কিন্তু পেয়ে যাবে। তো আমাদের ডাব্লিউবি এক্সাম গাইডের সুবিধাগুলো উপভোগ করার জন্য এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ 9647300217 এই নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করো। থ্যাংক ইউ।